Hey guys, this is Arif from Life Travel and Food. আপনাদের মাঝে আমি বেশ কিছু ভিডিও এর আগে নিয়ে আসছি কি ধরনের সাবজেক্ট স্টুডেন্টরা যদি পিক করে তাহলে পিআর এর জন্য সুবিধা হবে বা তার জব পেতে সুবিধা হবে, যেগুলো থেকে আমি অনেক ধরনের পজিটিভ ফিডব্যাক পেয়েছি আসলে। তারপরে আমি কিন্তু আরও ব্যাখ্যা করছি আমার অন্যান্য ভিডিওতে যে আপনি যদি ভিক্টোরিয়া স্টেটে থাকেন বা অন্যান্য স্টেটে থাকেন তাহলে 190 সাব ক্লাস যেটাকে বলা হচ্ছে স্কিল ভিসা স্পন্সর্ড, মানে স্টেট স্পন্সর্ড ভিসা আর কি, ওগুলোর জন্য কি সুবিধা বা কীভাবে পাওয়া যেতে পারে। তারপরে আপনার পয়েন্ট বেস যে স্কিল যে অন্যান্য যেটা আছে যেমন 189 সেটা কীরকম সিস্টেমে পাওয়া যেতে পারে বা আপনার সেটার প্রস্তুতি কেমন হবে। তারপরে আপনারা যদি 482 যেটা আমি ব্রিফলি ডিসক্রাইব করছি যে কীভাবে আপনি একটা জব নিয়ে বাংলাদেশ থেকে স্পেশালি যারা টেকনোলজি সাইডে পড়াশোনা করছেন বা অন্য যে কোনো প্রফেশনাল সার্ভিস করতেছেন তাদের জন্য কী হবে সেগুলো নিয়ে আমি কিন্তু অনেক আলোচনা করছি। তো আপনারা যদি ওইগুলো নিয়ে জানতে চান আপনি আমার চ্যানেলে যান, খোঁজেন, ওই ভিডিওগুলো পাবেন, আপনাদের অনেক হেল্প হবে। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো ওইটা হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা থেকে পিআর পুরো রোড ম্যাপ আমি একটা ভিডিওতে দিতে চাই। সো অ্যাজ এ স্টুডেন্ট আপনি অস্ট্রেলিয়াতে আসতেছেন বা আসবেন, সেক্ষেত্রে আপনি কী ধরনের সাবজেক্ট পিক করবেন এবং সেখান থেকে কীভাবে আপনি আপনার ফিউচারটাকে সেট করবেন সো দ্যাট ইউ ক্যান গেট ইউর পিআর ইজিলি অ্যান্ড অলসো ইউ গেট ইউর জব আফটার কমপ্লিটিং দ্য স্টাডি। প্রতিদিন আমি কয়েকটা করে 10-15টা করে মেসেজ পাই বেসিক্যালি, যেটা হচ্ছে যে অনেকে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চান। আমি জানি না আমার সাথে ডিরেক্টলি কথা বলে কী হবে, কারণ আপনি আমার আমার ভিডিওর পেছনে কমেন্টস দেন, আমি সাথে সাথে কিন্তু রিপ্লাই দিই। আপনি ভিডিওতে কমেন্টস দেন, আমি সাথে সাথে রিপ্লাই দিই, আমি কিন্তু 1 সেকেন্ডও দেরি করি না। আর আমি আমার যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি, আমি কোনো এজেন্ট না, আমি কিছুই না, আমি জাস্ট একজন সাধারণ মানুষ। আমি বেশ কিছুদিন ধরে এখানে আসি, আমি জানি কিছু ইনফরমেশান, সেগুলো আমি আপনাদের শেয়ার করতেছি বেসিক্যালি যাতে আপনাদের সুবিধা হয়। এবং আমি চাই বাংলাদেশ থেকে আসুক, আপনারা আসেন, এখানে আসেন আমাদের পিপলগুলো, এটা স্বাভাবিকভাবে আমার চাওয়া। এটাই কিন্তু, এর বেশি কিছু না। আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিই সেগুলো কিন্তু ম্যাক্সিমামই আমার ওয়েবসাইটে আছে, আপনারা নিজেরাও সার্চ করলে পেয়ে যেতে পারেন। কিন্তু আমি যেহেতু যাই যে সার্চ করে আপনাদের সামনে নিয়ে আসি আপনাদের একটুখানি সহজ করার জন্য আসলে লাইফটা। সো স্টুডেন্ট লাইফ ভিসা থেকে পিআর পুরো রোডম্যাপ একটা ভিডিওতে আমি একটা জানাবো। আমার কাছে আসলে একটা লিস্ট আছে, আমি লিস্টটা ধরে পড়তে চাই আসলে বেসিক্যালি। সো সর্বপ্রথম আমি আপনাদের বলবো যে সাবক্লাস 500 আসলে কি, সেটা হচ্ছে একটা স্টুডেন্ট ভিসা। সো স্টুডেন্ট ভিসা আমি খুব ব্রিফলি বলতেছি, ডিটেলস বলবো না। ডিটেলস যদি আপনারা জানতে চান কমেন্টসে লিখুন, আমি ডিটেলসগুলো ওখানে বলে দেবো, অথবা আমি নতুন করে ভিডিও বানাবো আর কি আপনাদের কোশ্চেনের উপর বেসিস করে। সো সাবক্লাস 500-এর স্টেপ কি, খুবই সামারি হচ্ছে এরকম যে আপনি শোনেন, এখন কিন্তু প্রতি ইউনিভার্সিটির অনলাইনে আছে আর কি, ওদের ওয়েবসাইট আছে। সো আপনি তাদের ওয়েবসাইটে যাবেন, যে আপনি একটা সাবজেক্ট পিক করবেন, করার পরে আপনি কি করবেন, ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আমি এই সাবজেক্টটা নিতে চাই, রাইট? অ্যাডমিশন বেসিক্যালি আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন। তারপরে কি হবে, ওদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন রিকোয়ারমেন্টস আছে, ওগুলো সব ওখানে লেখা আছে যে আপনার কী ধরনের যোগ্যতা থাকতে হবে, কী কী লাগবে না লাগবে। এরপর আপনি ধরেন সেগুলো অ্যাপ্লাই করলেন, করার পরে ওরা আপনার কাছে বললো ঠিক আছে তাহলে তুমি ভর্তি হতে চাও, ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম তোমাকে। সো ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনিভার্সিটি আপনাকে কী দিবে, যেটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেটাকে আমরা বলি সিওই। সিওই মানে কি? সিওই মানে হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট। ওকে, কনফার্মেশন অফ এনরোলমেন্ট মানে কি, ও আপনাকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট একটা ডকুমেন্ট, কিন্তু এটা খুবই লিগাল ভ্যালিড একটা ডকুমেন্টস, যেটাকে অনেকটা ভিসার সমতুল্য বলা যেতে পারে। কারণ ওইটা পাওয়া মানে আপনি মনে করবেন যে আপনার ভিসা অলমোস্ট ঠিক আছে, কারণ যখন আপনি সিওই পেয়ে গেলেন ইউনিভার্সিটি থেকে, তখন বেসিক্যালি আপনি ইমি অ্যাকাউন্ট বলে অস্ট্রেলিয়ার একটা ওয়েবসাইট আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখানে যে আপনি আসলে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, স্টুডেন্ট ভিসা সাবক্লাস 500। তখন ওরা ওইখানে অপশন দেবে যে দেখ তোমার সিওইটা আপলোড করে দিবেন, আপনার তোমার স্কিল কি ইংলিশ টেস্টের যে আর কি ডকুমেন্ট সেটা আপলোড করো, তারপরে তোমার ফান্ডিং রিলেটেড ডকুমেন্টস আপলোড করো। সো ওখানে যা যা আছে সব বলে দেবে, ধরে নেন যে আপনি ওগুলো করবেন এবং উইদিন মান্থ, 1 মাসের ভিতরে আপনি আপনার সাবক্লাস 500 পেয়ে গেছেন। নাও সাবক্লাস 500 যখন আপনি পেয়ে গেলেন তখন কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে চলে আসলেন। এখন অস্ট্রেলিয়াতে চলে আসার পরে ওই সাবজেক্ট যেটা নিয়ে আপনি আসছেন সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবেন। এরপরে আপনি দেখেন, খেয়াল করে, সাবজেক্টটা আসলে পিক করাটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আপনি একটা সাবজেক্ট নিয়ে চলে গেলেন, তারপরে কী হবে, তারপরে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন বেসিক্যালি। সো কী হলো, আপনি ধরেন প্রথম 6 মাস আপনি আসলেন, আসার পরে আপনি দেখলেন যে আচ্ছা
এই সাবজেক্টের আসলে, কারণ আপনি তো বুঝবেন যে অস্ট্রেলিয়াতে যদি আগে ভাগে আপনি ওইভাবে ইনভেস্টিগেশন করে না এসে থাকেন, তাহলে আপনি কিন্তু আলটিমেটলি আপনার কলিগদের সাথে বা ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলে কিন্তু আপনি বুঝে যাবেন যে অস্ট্রেলিয়ার পিআর সিচুয়েশনটা কী, ঠিক আছে? অথবা আপনি 6 মাসের ভিতরে বুঝে যাবেন। তখন কিন্তু আপনি আপনার সাবজেক্টটাকে চেঞ্জ করে যে সাবজেক্টটা আপনার জন্য সবচেয়ে রাইট হয় সেগুলোতে আপনি চলে যেতে পারেন। সো আমি যে ক্ষেত্রে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনি আসলে কী ধরনের সাবজেক্ট নেন, আপনার জন্য কোনটা ভালো হবে? আপনি কি গ্র্যাজুয়েশন করতে আসবেন 4 বছরের বা 3 বছরের, নাকি আপনি খুব কুইক একটা শর্ট কোর্স করবেন, ধরেন 2 বছরের ট্যাফেতে, যে সকল ট্যাফে আসলে এখানকার ইনস্টিটিউশন যেখানে আপনি 2 বছরের একটা কোর্স করতে পারেন বা একটা ডিপ্লোমা করতে পারেন, কোনটা আসলে বেশি উপকারী? হ্যাঁ, অথবা ডিপ্লোমা ফলোড বাই গ্র্যাজুয়েশন। অনেকে এই ধরনের ভিসায় আসে যে প্রথমে এসে 1 বছর বা 1.5 বছরের একটা ডিপ্লোমা শেষ হওয়ার পরে মনে হয় সম্ভবত 3 বছরের গ্র্যাজুয়েশন করে আর কি। সো ওইভাবে ওরা কোর্স সেট করে আর কি। শোনেন, আমি একটা কথা বলি, আপনি একটা ডিগ্রি আসলে একটা নেন, আপনি প্রথমেই ধরেন গ্র্যাজুয়েশন বা 4 বছরের কোর্স বা ইঞ্জিনিয়ারিং না করে আপনি যদি প্রথমে একটা ডিপ্লোমা করেন, আপনি দেখবেন যে আপনার লাইফ অনেক ইজি হয়ে গেছে। কারণ একটা অস্ট্রেলিয়ার একটা যদি সার্টিফিকেট আপনার থাকে, তখন দেখবেন আপনার জন্য কাজ সহজ হয়ে গেছে, আপনি অনেক জায়গায় কাজ পাবেন। কারণ অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের মতো না যে হাজার হাজার গ্র্যাজুয়েট ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের কিন্তু দেশ অস্ট্রেলিয়াতে কিন্তু এই নেটিভ অস্ট্রেলিয়ানরা ওইভাবে পড়াশোনাও করে না। ওরা ছোটোখাটো বিভিন্ন ডিগ্রি নেয়, ট্রেডের একটা ছোটো কোর্স করে, ঠিক আছে, 3 মাসের একটা কোর্স করে, 6 মাসের একটা কোর্স করে, 1 বছরের একটা কোর্স করে ব্যাস তারা মোটামুটি প্রফেশনাল সার্ভিসে ঢুকে যায়। সো একটা ডিপ্লোমার ডিগ্রির কিন্তু এখানে ভ্যালু আছে। সো আপনি একটা ডিপ্লোমা ডিগ্রি নিয়ে কম টাকা খরচ করে, ধরেন $30,000 মনে হয় সম্ভবত একটা ডিপ্লোমা কোর্সে খরচ হয়, মানে আমি বলতেছি টিউশন ফি টাইপের এই ধরনের কিছু, মানে এরকম আর কি, ইয়ারলি এই ধরনের একটা কস্ট আছে আর কি, বা এর থেকে কমই মোটামুটি মনে হয়ে যায়। এরপরে থাকা, অবশ্যই সে থাকার জন্য তার খরচ তো আছে, তো সেক্ষেত্রে ধরে নিলাম যে সে নিজে কাজ করে মোটামুটি তার খাওয়া থাকাটা ম্যানেজ করে, অনেকে তো করে, এর পাশাপাশি কিছু টাকা এক্সট্রা সাপোর্টও করে তার টিউশন ফির জন্য, এরকম অনেকেই আছে। সো অনেক সহজে সেটা ডিগ্রি নিয়ে নিতে পারে। ডিগ্রি নেওয়ার পরে এরপরে দেখা গেছে যে তার যদি জব টপ পে বা পিআরের জন্য যে বিভিন্ন পয়েন্ট সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে সেই স্টেটে থাকে না রিজিয়নে থাকে, সো সে অনুযায়ী সে তার পয়েন্টটাকে কীভাবে সে বাড়াতে পারে, বাড়ায় অ্যাপ্লাই করে সে কি আসলে পিআর পেলো কি না, সেটা কিন্তু একটা ডিফারেন্ট ডিসকাশন। বাট এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি আগের ভিডিওতে, কী ধরনের অপশন আছে পয়েন্ট সিস্টেমে। সো আপনি ধরেন করে সেক্ষেত্রে আপনি দেখা গেছে যে পিআর পেয়ে গেছেন, ঠিক আছে। অথবা আপনি পিআর যদি ওইভাবে না পান, তাহলে আমি দেখাইছি কীভাবে আপনি জব নিয়ে আপনার এমপ্লয়ারকে কনভিন্স করে তার মাধ্যমে একটা ওয়ার্কিং ভিসা ম্যানেজ করতে পারেন কিনা, এটা হলে তার কোনো কথাই নেই। সো ডিগ্রিটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে যে জিনিসটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে জব কি আসলে ফুল টাইম জব নাকি পার্ট টাইম জব, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো পার্ট টাইম জব অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি ফুল টাইম জব করতে চান, আমি বলবো যে আপনারা যখন স্টুডেন্ট থাকবেন তখন অবশ্যই রেসপেক্ট করবেন আপনার যে ভিসা কন্ডিশনটা আছে। এটা কিন্তু অনেকে মানে না মানে কি, হয়তো ওখানে কন্ডিশনে বলা আছে যে তুমি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবা না বা 25 ঘন্টার বেশি উইকলি কাজ করতে পারবা না। কিন্তু আমাদের ওখানে অনেকে আছে যে করে 30-40 ঘন্টা করাটাও কিন্তু স্বাভাবিক। আমি বলবো কীভাবে করবে, সেক্ষেত্রে টাকা কিন্তু আপনার ট্যাক্স বা এটিও, এখানে অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস আছে আর কি, ওইখানে পে করে অনেকে, মানে ট্যাক্সের পেমেন্ট বলে আর কি। ওইভাবে টাকা নিলে কিন্তু আপনার পুরো রেকর্ড থাকতেছে যে আপনার কত টাকা কে দিল এবং তার জন্য আপনি কত ঘন্টা কাজ করছেন। সো আলটিমেটলি ব্যাকট্র্যাক করে কিন্তু ইমিগ্রেশন অফিসাররা ভেরি স্মার্ট, আপনি ওদেরকে ওইভাবে বোকা ভেবেন না, তারা কিন্তু ধরে ফেলবে আপনার ওই নেক্সট স্টেপে যাওয়ার সময়। ওরা যদি সিম্পল একটা ভেরিফিকেশন করে সব ধরে ফেলবে যে আপনি আসলে আপনার ভিসা কন্ডিশন ভায়োলেট করছেন কি করেননি, তখন কিন্তু ওরা আপনার পিআর আর দিবে না, খুব সম্ভাবনা আছে না দিয়ে, এরকম বহুত রেকর্ড আছে। সো বেটার হচ্ছে আপনি যদি বেশি কাজ করতে চান এমনভাবে করবেন যাতে এটার কোনো রেকর্ড না থাকে। তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, ক্যাশ, অর্থাৎ আপনি বলবেন যে ক্যাশে পেমেন্ট করলে হয় কি, আবার অনেক সময় একটু রেট কমিয়ে দেয়, কারণ যে আপনাকে পে করবে সেও তো জানে যে আপনার এখানে একটা স্বার্থ আছে, রাইট। সো সে হয়তো বললো যে $25 পার আওয়ার না দিয়ে আমি তোমাকে $20 দেবো, তো ওই ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু করলেও লাভ হচ্ছে কি, আপনি দেখাতে পাচ্ছেন যে হ্যাঁ আমি 25 ঘন্টায়, আমার রেকর্ড বলতেছে 25 ঘন্টা, কিন্তু আমি করতেছি 40 ঘন্টা, আমি ওগুলো করতেছি বেসিক্যালি ক্যাশে, সো আমার কোনো রেকর্ড নাই। এটা থাকলে হবে কি, আপনি পিস অফ মাইন্ড, আপনি জানেন যে আপনার আসলে পরবর্তীতে কোনো ধরনের ঝামেলার ভিতরে আপনি যাবেন না আর কি। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমি এখানে উল্লেখ করতে চাই। এরপরে কি হতে পারে, অ্যাসেসমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যানাদার টপিক্স। সো অ্যাসেসমেন্টটা কি, ধরেন আপনি পড়াশোনা শেষ করে ফেলছেন, ডিপ্লোমা,
এরপরে আপনি গ্র্যাজুয়েশন করবেন কি করবেন না, এ নিয়ে একটা ব্যাপার আছে আর কি। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন করতে পারেন যদি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে বা সব কিছু থাকে। অবশ্যই আমি এনকারেজ করবো যে এটা করেন, করলে তো অবশ্যই আপনার বেনিফিট আছে। কিন্তু আপনি যদি খুব কুইকলি মনে করেন যে না, আই ডোন্ট রিয়েলি নিড দ্যাট, আমি সহজেই আমার ডিপ্লোমাটা শেষ করেই আমি কাজে ঢুকে যেতে চাই এবং আমি আমার পিআরের পথে যেতে চাই, সো দ্যাট আই ক্যান গেট দ্য পিআর কোয়াইট ইজিলি, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ধরনের এও করতে পারেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে যে আপনার ভিসার সিচুয়েশনটা কী। আপনার কিন্তু ভিসা, আপনার স্টুডেন্ট মানে যে ভিসা ছিল আর এর আগে, সেটার সাথে যদি আপনার ভিসাটা চেঞ্জ না হয়, তার মানে কিন্তু আপনি পড়াশোনা মানে শেষ মানে কিন্তু আপনার অনেক ধরনের রেস্ট্রিকশন চলে আসবে, থাকতে পারবেন না, অথবা আপনার হয়তো ওই যে যেটা গ্র্যাজুয়েট ভিসা বলে আর কি, পড়াশোনা শেষের পরে 2 বছর থেকে 4 বছর বিভিন্ন মানে ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, মানে কী ধরনের পড়াশোনা আপনি করছেন। সো ওইটার একটা ফ্যাসিলিটি পাবেন, কিন্তু ওইটা শেষ হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে লিগালি থাকার যে ব্যাপারটা, তা নাহলে কিন্তু সমস্যা আছে। সো আপনাকে লিগালি থাকতে গেলে আপনাকে অবশ্যই আপনার ভিসা মেনটেন করতে হবে। সেক্ষেত্রে যদি মনে করেন যে না, আমার আর উপায় নাই, আমাকে আসলে আর একটা সাবজেক্ট, হয়তো একটা ডিপ্লোমা শেষ করে আরেকটা ডিপ্লোমা করতেছে, অনেকে এক সাবজেক্ট শেষ করে আরেকটাতে যাচ্ছে, তারপরে আপনার অনেকে গ্র্যাজুয়েশন যদি করতে পারে, ভেরি গুড, ঠিক আছে। পয়েন্ট বেসড পিআর নিয়ে আমি তো বলছি আপনাকে, আপনার ধরেন অলরেডি যদি অস্ট্রেলিয়াতে ডিগ্রি থাকে, আপনি অস্ট্রেলিয়া থেকে পয়েন্ট পাবেন। তারপরে আপনি ইংলিশ টেস্ট কোনটা দিবেন, আপনি কি আইএলটিএস দিবেন নাকি পিটি দিবেন, কোনটাতে সহজ, আপনারা অনেকে জেনে যাবেন। আসলে পিটি খুব সহজ, মানুষজনের সামনে দেওয়া লাগে না, কম্পিউটারের সামনে দিতে হয়, সো অনেকে ভালো করে এবং ওদের পয়েন্টের যে মার্কিং আছে ওটাও একটুখানি প্র্যাকটিস করলে বলে অনেকে খুব ভালো। আমি নিজে পার্সোনালি অনেকবার দিছি আর কি, প্রথম দিকে ভালোই মানে মার্কিং পাইছিলাম আমি। সো এটা দিয়ে আপনারা পয়েন্ট অর্জন করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আপনারা অনেকের নাতি NATI, হ্যাঁ, এটা দিয়েও পয়েন্ট পাওয়া যায় আর কি, 5 পয়েন্টস। কীভাবে নাতি দিয়ে পাওয়া যায় সেটা নিয়ে অনেকে দেয়, আমার পরিচিত ফ্রেন্ডরা দিছিল, ওরা পাইছে, ঠিক আছে। সো এগুলো দিয়ে আপনার পয়েন্টটাকে বাড়াতে হবে। পয়েন্টটাকে বাড়িয়ে কী করতে হবে, আপনি স্টুডেন্ট থাকাকালীনই ধরেন আপনার একটা সময় আপনি আপনার স্টেটে অ্যাপ্লাই করে দিলেন, হ্যাঁ, স্টেট স্পন্সরশিপের জন্য। সো এগুলো করতে হবে, এটা অ্যাডভান্স, মানে অলওয়েজ চিন্তা ভাবনা থাকবে মাথার ভিতরে যে আমি কীভাবে আমার পিআরটা সিকিউর করব। কারণ পিআর পাওয়া মানে আপনি স্বাধীন, আপনার কোনো লিমিটেশন নাই, রেস্ট্রিকশন নাই, আপনি যত খুশি জব করেন, যত খুশি যাইছে তাই করেন, এরপরে তো অন্যান্য সুযোগ সুবিধা আছেই। সো ওইটার জন্যে আপনাকে স্টুডেন্ট থাকা অবস্থায় যখনই আপনি দেখবেন যে হ্যাঁ আমার কিছু পয়েন্ট হয়, অথবা কন্টিনিউয়াসলি আপনার ওই যে বিভিন্ন ইংলিশ টেস্ট, নাতি, তারপরে রিজিয়নে গেলে আমি এক্সট্রা পয়েন্ট পাবো, সেক্ষেত্রে আমি যাবো কি না। ধরেন যারা মেলবোর্নে থাকে তারা মেলবোর্নে না থেকে জিলংয়ে যান, গেলে ওখানে এক্সট্রা পয়েন্ট। সো এই ধরনের ব্যাপার স্যাপার আছে আর কি, ঠিক আছে। তারপরে ফাইনালি আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট থাকার পরে টিআর, টেম্পোরারি রেসিডেন্ট, সেক্ষেত্রে আপনি কীভাবে টিআর পাবেন, সেক্ষেত্রে জবের মাধ্যমে পেতে পারেন, একটা জব নিয়ে কোম্পানির মাধ্যমে। আপনি যদি অস্ট্রেলিয়াতে অলরেডি থাকেন, অস্ট্রেলিয়ার অলরেডি স্টুডেন্ট, তাহলে কিন্তু টিআর পাওয়ার আপনার জন্য খুবই সহজ, মানে যেটা টেম্পোরারি রেসিডেন্ট, সেক্ষেত্রে হতে পারে একটা জব। আপনি যদি রিজনে থাকেন তাহলে আপনি ওই 491, সেটা হচ্ছে রিজনাল স্পন্সরশিপ ভিসা, মানে রিজনে যে ধরনের জব আছে অনেক কোম্পানি কিন্তু আপনাকে নিয়ে নেবে। এখন সাবজেক্ট ওয়াইজ কী পড়বেন, রিজনে যদি আপনি থাকেন তাহলে আপনার জন্য খুবই ভালো সাবজেক্ট একটা হতে পারে সিভিল ইঞ্জিনিয়ার, ভেরি ভেরি গুড সাবজেক্ট, বিশাল ডিমান্ড। আপনি দেখবেন লিস্টের দিকে প্রথম দিকে আছে ট্রেডই, তারপরে ট্রেড রিলেটেড সাবজেক্ট, তারপরে হেলথ রিলেটেড যদি সাবজেক্টে পড়তে পারেন। আর একটা জিনিস আপনাকে বলবো, আপনি অস্ট্রেলিয়াতে আসেন, এসে দেখা গেছে আপনি একটা ডিপ্লোমা করলেন, হেলথে করেন না, করার পর দেখেন আপনার সামনে কত অপরচুনিটি আসে, জব প্রচুর। তারপরে পিআরের জন্য আপনাকে ওরা নিয়ে নেবে, কারণ আপনি তখন ওদের ওই শর্ট লিস্টের ভিতরে চলে আসবেন, কারণ হেলথ হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি আগে, ঠিক আছে। এরপরে আইটিতে অনেকে আসতে চান, আসেন, আইটি ইজ ভেরি ভেরি গুড। সেক্ষেত্রে আপনি একটা লং টার্ম একটা চিন্তাভাবনা করে আসেন যে আইটিতে একটা ডিপ্লোমা অথবা একটা ফুল কোর্স, মানে গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং করতে পারেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারপরে এই ধরনের দেখবেন ইনফরমেশন টেকনোলজি, অনেক ধরনের সাবজেক্ট আছে, ঠিক আছে। তারপরে টিআর যদি হয়ে যায়, আপনি ধরে রাখবেন যে আপনার পিআর হয়ে যাবে। সো টিআরটা সিকিউর করাটা ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বিভিন্ন অপশনে সিকিউর করতে পারেন, অ্যাজ আই টোল্ড ইউ, জবের মাধ্যমে, অথবা রিজন 491 থেকে নিতে পারেন। তারপরে গতদিন আমি যে 2টা ভিসা নিয়ে আলোচনা করেছিলাম, ওটা যে দেখে নিন, এগুলো তো করতে পারেন, ঠিক আছে। সো এগুলো ভেরি ইম্পর্টেন্ট।
সো ফাইনালি আমার আসলে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট হিসেবে আপনি বাংলাদেশ থেকে আসবেন, আসার পরে আপনার যদি মনে হয় যে আপনার সাবজেক্টটা নট অ্যালাইনড উইথ দ্য কারেন্ট ট্রেন্ড, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সাবজেক্টটা চেঞ্জ করেন, করে আপনার ওই ধরনের ডিমান্ড যে ধরনের সাবজেক্ট আছে ওগুলোতে সুইচ করেন কুইকলি, যে সেখানে পড়াশোনা করেন। আর যদি আপনি অলরেডি স্টাডি করে আসেন যে আমি আসলে এই সাবজেক্টটা পড়তে চাই বিকজ দিস ইজ কারেন্ট ট্রেন্ড, দেন তো আপনি আসলে সেফ, আপনার আসলে আমার কিছু বলার নাই। যখন আপনি স্টুডেন্ট হিসেবে আসতেছেন, সামারি বলতেছি, তারপরে আপনি কী করলেন, স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি তো আপনি অবশ্যই জব টপ করবেন, ব্যস্ত হয়ে যাবেন, কিন্তু আমি বলবো যে ফোকাসটা যাতে পড়াশোনায় থাকে। অনেকে পড়াশোনা শেষ করতে অনেক টাইম লাগাই দেয়, এতে সমস্যা নেই, ভিসা এক্সটেন্ড করতে থাকে, বাট এটা একটা ট্রিক্স আসলে বা টেকনিক আমি বলবো। বাট এনিওয়ে, পড়াশোনাটা অবশ্যই শেষ করাটা দ্রুত ভালো, কারণ পড়াশোনা শেষ করলে আপনি একটা ভালো জবে, কারণ আপনি আসলে আপনি যদি পার্ট টাইম জব করেন ওখানে কিন্তু ওগুলো কিন্তু সর্ট অফ অড জবস, রাইট? সো আপনি আপনার লাইনের জব না আসলে ওগুলোতে রেট কম, বা আসলে ওই ধরনের কোনো রিলায়েবিলিটি নাই। সো আলটিমেটলি আপনার আসলে পড়াশোনাটা শেষ করে একটা ফিক্সড একটা ভালো জবে যাওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু তার জিন্দগি পার করে দেয় এই ধরনের উল্টোপাল্টা জব করে আর কি। আমি বলবো যে বি ভেরি কেয়ারফুল হিয়ার অ্যান্ড প্রিপেয়ার আসলে করেন নিজেকে, পড়াশোনাটাকে প্রায়োরিটি দেন আগে, এবং পড়াশোনার প্রায়োরিটির পাশাপাশি কীভাবে আপনার ইনক্রিজ করা যায় পয়েন্ট, যাতে আপনি একটা সময় অ্যাপ্লাই করতে পারেন স্টেট স্পন্সরশিপ হিসেবে। পড়াশোনার মাঝেই দেখা গেছে যে আপনার একটা পয়েন্ট হয়ে গেছে, সো আপনি ওখানে অ্যাপ্লাই করে তুলেন, সমস্যা কী? তারপরে আপনার সাবজেক্টটা কেমন, সে অনুযায়ী একটা আইডিয়া খুব কুইকলি নিজে করে নিতে হবে যে আমি কি রাইট ট্র্যাকে আছি কি না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিভিন্ন স্টেটে বিভিন্ন রিকোয়ারমেন্টস, সো স্টেটের ভিতরে সাইটে ঢোকেন, প্রতিটা স্টেটে লিভিং ভিক্টোরিয়া, লিভিং মেলবোর্ন, লিভিং সাউথ অস্ট্রেলিয়া, সো এদের প্রত্যেকটা সাইট আছে। সাইটে ঢুকে দেখেন ওইখানে কী কী প্রায়োরিটি ওদের, সে অনুযায়ী নিজেকে রেডি করেন। আসলে যদি সিটিতে থাকেন, সিটি থেকে রিজনে যান, তাহলে দেখা যাবে আপনার জন্য পিআর পাওয়া সহজ হয়ে যাবে, ঠিক আছে? নর্দার্ন টেরিটরি, অনেক নর্দার্ন টেরিটরি চলে যায় নিউ সাউথ ওয়েলস ছেড়ে বা ভিক্টোরিয়া ছেড়ে। কেন? বিকজ দে হ্যাভ ভেরি লেস স্টুডেন্ট দেয়ার। সো ওইখানে গেলে দেখা যাচ্ছে যে আপনি যদি 2 বছর একটা স্টেটে থাকেন, স্টেট আবার আপনাকে প্রায়োরিটি দিবে যে ও তো 2 বছর আমার এখানে, ওকে আমি এখানে একটা অ্যাপ্লাই করছে, ওরে কম পয়েন্টেও আমি তাকে নিয়ে নিলাম, এই ধরনের আছে কিন্তু। সো সব কিছু রিভিউ করে আপনি নিজেকে পিআরের জন্য রেডি করবেন, এরপর আপনি লঞ্চ করবেন। আর পাশাপাশি জব ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার পড়াশোনা শেষ হওয়ার পরপরই আপনি কোনো এমপ্লয়ারের মাধ্যমে নিজের জব সিকিউর করতে পারতেছেন কিনা, এই ধরনের এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা দিয়ে, ওইটা একবার ঢুকে গেলেই আপনি আপনার পিআর হয়ে যাবে, ধরে নেন ফর শিওর। সো এই তো ওভারঅল মিলে একটা আলোচনা হলো আর কি স্টুডেন্ট ভিসা থেকে পিআর। এটাকে কন্টিনিউ করতে পারি, আপনারা যদি ফিডব্যাক দেন বা কী ধরনের আরও কোশ্চেন থাকে বা আরও কিছু জানতে চান কিনা। বাট আজকে এই পর্যন্তই, ভিডিও লম্বা হয়ে যাবে তা না হলে। ভালো থাকেন, বাই বাই।